শাহজাহান তন্ময়, লেখনীতে নাবিলা ইক্স, পর্ব সংখ্যা 48। ওয়েদার ডিপার্টমেন্টের লোকজন কি নিজেদের কাজকর্ম ঠিকঠাক করে না নাকি? সাতার মাথা গবেষণা করে। ইয়ার্কির একটা লিমিটেশন থাকা প্রয়োজন। আধ ঘন্টা পূর্বের ওয়েদার দেখায় আকাশ পরিষ্কার থাকবে, ঝকঝকে চকচকে পরিষ্কার যাকে বলে, অথচ এই অসময়ে এক ঝাঁক রহস্যময় বৃষ্টির উদ্ধার হয়েছে। ঝড়ঝড় তুখর ঝুম বৃষ্টি নেমেছে একেবারে। এই যে দুপুরের সুমিত্রা বেগম ছাদ থেকে কাপড় চোপড় নিয়ে আনার দায়িত্বটুকু অরুকে দিয়ে গিয়েছিল। অরুও বড় দূরস্থর চালাক চতুর মেয়ে। সে ডিজিটাল যুগে ডিজিটাল ভঙ্গিতে ওয়েদারের মতিগতি দেখে নিয়েছে। ফুরফুরে মেজাজে সে কাপড় চোপড় নিয়ে মাথা ঘামাবার ফুসরত পায়নি। ঘুরতে বেরিয়েছে তন্ময়ের সাথে, ফিরেও কোনো হাবভাব ছিল না কাপড় চোপড় নামিয়ে আনার। তন্ময় বাইরের বৃষ্টি দেখে তড়িৎ ল্যাপটপ সরিয়ে উঠে দাঁড়ালো। ঘর ছেড়ে বেরোতেই অরুকে দেখলো। সে উত্তেজিত ছন্নছাড়া ভঙ্গিতে দৌড়ে ছাদের সিঁড়ির দিকে যাচ্ছে। চাপা স্বরে আর্তনাদ করতে করতেই ছুটছে। দীর্ঘশ্বাস ফেলে দুপাশে মাথা নাড়িয়ে সাহায্যে হাত বাড়িয়ে তন্ময় দ্রুত পায়ে পিছু নিল। তরিতার কর্মকাণ্ডে এই মেয়ে সাধারণতার চেয়ে খুবই স্লো হয়ে যায়। দেখা যাবে নিজেও ভিজবে, আবার কাপড় চোপড় কাজে কোনো কিছুই করতে পারবে না। মনে মনে আওড়ালো দৃশ্যটুকু। তন্ময় ছাদে উঠেই দেখলো ওরও ভিজে ভিজে তাড়াহুড়ো করে কাপড় চোপড় অন্ধের মতো টানছে তো টানছে। ইতিমধ্যে সে ঝোবো ঝোবো ভিজে গেছে। ছাদের সাদা বাল্বে অস্পষ্ট আলোতে দৃশ্যমান হচ্ছে ওর চুলগুলো পেয়ে একটু একটু টিপ টিপ করে বৃষ্টি ফোঁটা পড়ছে। তন্ময় দ্রুত পায়ে এগোলো। পেশিবহুল হাত দুটো অবলীলায় কাপড় চোপড় ছুটে নিচ্ছে। ইতিমধ্যে সেও পরিপূর্ণ রূপে কাক ভেজা। কিছুক্ষণ পূর্বে পরিবর্তন করা টি শার্ট আর পেটানো শরীর লেপ্টে রয়েছে। ওর আর চোখে সেই দৃশ্য দেখলো, পিটপিট নয়নে দেখলো। তাই তন্ময় ওর সভ্য সুলভ দৃশ্য খেয়াল করলো না। সে কষিয়ে উচ্চস্বরে ধমক ছাড়লো, ধমকালো, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? কাপড় চোপড় নিয়ে ছাদে থেকে নাম। ওরকে যেন চেতনায় ফিরলো। এলোমেলো দৃষ্টি ঘুরিয়ে কাপড় চোপড় বুকে নিয়ে নামলো। দোতলার সিঁড়িপথে সুমিত্রা বেগম দাঁড়িয়ে আছেন। তার দুহাত কোমরে, তীক্ষ্ণ রাগী দৃষ্টিতে চেয়ে আছে অপলক, যেন এখন চিবিয়ে চিবিয়ে অরুকে খাবে। মায়ের গরম পানির মতোই ফুটন্ত হাবভাব দেখে ঢোক গিলল তন্ময়। সে মুহূর্তেই নেমে এসেছে। ভেজা চুলগুলো হাত দিয়ে নাড়তে নাড়তে বলল, কিছু বলো না চাচি, আমার সাথে বেরিয়েছ দিলেও দেখে হয়তো মনে ছিল না। সুমিত্রা বেগম পূর্বের তুলনায় নমনীয় হয়ে আসলেন তন্ময়ের প্রতি। তন্ময়ের কথা মতো আর বকাঝকা করলেন না, তবে চাপা স্বরে দুটো ধমক দিয়ে দিলেন। এক প্রকারে কেড়ে নিল আধ ভেজা কাপড়গুলো। স্পষ্ট স্বরে বকতে বকতে নিচতলায় নামলেন। সুমিতা বেগম নিজ চোখে যেতে দেখে, তারপর নিজের রুমে ঢুকলো তন্ময়। ভেজা কাপড় চোপড় বদলে বেরোলো। ওর রুমে দরজা হাত খোলা। এক কাপ কফি সে চেয়েছিল, এক জন্ম হয়ে এসেছে। তার নসিবে মিলবে তো। আগত সে নিজেই নামলো নিচে কফি বানানোর উদ্দেশ্যে। মোস্তফা সাহেব লিভিং রুমে বসে, তার হাতে সংবাদপত্র। ভদ্রলোক বরংবার দেওয়াল ঘড়িতে নজর বোলাচ্ছেন। ঠিক কী কারণে ঘড়িতে দৃষ্টি পায়চারি করছে তন্ময় বুঝলো না। অবুজের মতো কফির জন্য রান্নাঘরে পানি বসালো। রান্নাঘরে কেউ নেই। জাবেদা বেগম পাশের বাড়ি গিয়েছে মুফতি বেগমকে নিয়ে। চুলায় বসাতে তন্ময় টনক নড়ল। সন্ধ্যায় আয়ন এসে সাভিয়াকে নিয়ে গিয়েছিল। বিষয়টা ভুলেই বসেছিল সে। ঘড়িতে নজর বোড়ালো। এখন 9টা 30। রাত হয়েছে ভালোই। পকেট থেকে মোবাইল ফোন বের করে তন্ময় আয়নকে কল করল। 3বার রিং হতে রিসিভ হলো। স্থির গলায় তন্ময় শুধালো, কখন ফিরবে? ওপাশ থেকে আয়ন বলল, আর 1 ঘন্টা চেয়ে নিল। তন্ময় সম্মতি জানিয়ে কল কাটলো। পানি ফুটে এসেছে। দুটো মগ নামিয়ে নিল ওপরে কাভার থেকে। একটি মগে 2 কাপ চিনি দিয়ে মিলিয়ে নিল। 1 চামচ মুখে তুলে টেস্ট করলো। নাক কুচকালো। তার নাক কুচকানি এসেছে মানে পারফেক্ট। ওটা পাশে রেখে নিজের জন্য তেতো কফিটা তৈরি করে নিল। 2টো কফির মগ 2 হাতে তুলে রান্নাঘর ছাড়লো। মোস্তফা সাহেব দেখে প্রশ্ন ছুড়লেন, সাভিয়া কত দূর? তন্ময় সিঁড়ি বেয়ে উঠতে জানালো, আর 1 ঘন্টার মধ্যে চলে আসবে, চিন্তা করো না। মোস্তফা সাহেব মুখভয় অসন্তুষ্ট রয়ে গেলেন। আকাশসম আগ্রহ নিয়ে জানতে চাইলেন, আমার জন্য করলে না যে? জিজ্ঞাসা তো করলেন না আমি খাবো কি না। তন্ময়ের হেলদোল হলো না, বরঞ্চ সে ঠান্ডা সুরে বিচিত্র গলায় জবাব বলল, তোমার স্ত্রীকে বলো চা করে দিতে। কফি ইজেন্ট ফর ইউ। কফিটা অত্যন্ত অপছন্দ করেন মোস্তফা সাহেব। অপরদিকে চায়ের প্রতি তন্ময়ের আকাশসম অনীহা। বাবা ছেলের এই কফি চায়ের বিদ্রোহ যেন শেষ হওয়ার নয়। মোস্তফা সাহেব চোখ মুখ কালো করে সংবাদপত্রে দৃষ্টি ফেললেন।
তন্ময় দোতলায় উঠে এসে স্তব্ধ হলো। ওরু তার দিকে পিট করে তার ওই রুমের সামনে দাঁড়িয়ে ভেতরে উকিঝুঁকি দিচ্ছে। এই দৃশ্য নতুন নয়, পুরনো বড়। ও সবসময় এমন কাজকর্মই করে, তবে প্রত্যেকবার এহেন দৃশ্য সচক্ষে দেখা তার গম্ভীরভাবে মুখ জুড়ে হাসির বিচরণ খেলে। ওর পা দুটো তুলে মাথা বাড়িয়ে উকিঝুঁকি দেওয়ার দৃশ্যটা তাকে না হাসিয়ে ছাড়লো না। এবার নিঃশব্দ সে চোখ বুজে হাসলো কিছুক্ষণ। প্রাণখোলা হাসি শেষ করে গলা পরিষ্কার করে শব্দ করে ওরু চমকালো, ভরকালো, তৎপর লাফালো। তড়িৎ পেছনে ফিরে তাকাইয়ে দেখলো, বোকার মতো হাসলো। 2-3 দফায় হাসার প্রচেষ্টা সাফাই ঘর সুরে একবারই জানালো, কফির জন্য জিজ্ঞাসাবাদ করতে চাচ্ছিলাম। তন্ময় জবাব দিল না, তবে এগিয়ে এসে চিনির দুধে মিশ্রিত কফিটা ওরুর হাতে ধরিয়ে দিল। নিজের কফির মগ নিজের রুমে নিয়ে এলো। আলগোছে নিপুণ দৃষ্টিতে একটিবার খেয়াল করে নিল ওরু আসছে কিনা। তার বিশ্বাস ও পিছু পিছু তরতরিয়ে আসবে, হলো তাই। ওরু দ্রুত পায়ে তন্ময় রুমে চলে এলো, বিছানায় পা ঝুলিয়ে বসলো। দুপা নড়াতে নড়াতে দুহাতে কফির মগ ধরে চুমুক বসালো। এক চুমুক খেয়ে চোখ বড় বড় করে শুধালো, এত মজার কফি আপনি বানিয়েছেন তন্ময় ভাই? তন্ময় পাশ ফিরে চায়, তবে জবাব দেয় না। মুখে কুলু পেটে রয়েছে যেন। সে কি আর বলতে পারবে? যেটা আমি খেয়ে বিরক্ত হই সেটাই তো তোর মুখে মধুতে রূপান্তরিত হয়। তাই তো তোর পছন্দ মতোই কিছু বানিয়েছি, কঠিন কিছু নয়। ওরু কফিতে চুমুক দিতেই ওয়েদার ডিমান্ড নিয়ে গবেষণা শুরু করলো। দেখলেন দেশের আবহাওয়া গবেষণাবিদরা কি বিশ্রী পরিস্থিতির সৃষ্টি করে। সকাল থেকে এই পর্যন্ত দেখলাম পরিষ্কার আকাশ থাকবে, কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই। তাহলে এখন আকাশ থেকে কি নামছে? মধু। আর এদের ওপর ভরসা করা যাবে না। আমার মতো সাধারণ জনগণের কত ভোগান্তি এদের জন্য। তন্ময় ল্যাপটপের স্ক্রিনে দৃষ্টি রাখলো। ভোগান্তি হতো না যদি সময় মতো কাপড় চোপড় নামিয়ে আনতি। ওরও সচরাচর দমে যাবার পাত্রী নয়, তবে যাতে খানিকটা দমন হলো। একটু নিভু নিভু চোখে চেয়ে বিড়বিড় করে উঠলো, আমার ভুল ইনফরমেশন দিলে দোষ কি আমার? দোষ ওদের। বারান্দায় দরজা খোলা, বাতাসের সঙ্গে ভেসে আসছে বৃষ্টি সুভাষ সুর। মোহনীয় কণ্ঠে সুর তুলে সেই বৃষ্টি গান গাইছে। ওরু বিছানা ছেড়ে জানালার সামনে এসে দাঁড়ালো। জানালাটা খুলে দিলেই হুড়মুড় করে হাওয়ার আর বৃষ্টি মিশে বাতাস ছুঁয়ে দিল তাকে। চোখ মুখে বৃষ্টির ফোঁটা এসে খানিকটা কপাল ল্যাপটপের কিবোর্ডে থাকা তার হাত দুটোর দিকে। দৃষ্টি নিবর হলো। লম্বা ঘন কালো চুলগুলো এখন আধ ভেজা ওরুর। বৃষ্টির স্পর্শে চোখ বুজে নিচ্ছে, মিষ্টি করে হাসছে, একটু একটু করে কফি খাচ্ছে। এই নিদারুণ দৃশ্য যেন একটুখানি সুখ, হৃদয়ের করুণ প্রশান্তি দিয়ে গেল। আনমনে উঠে দাঁড়ালো সে। ঠিক ওরুর পেছনে এসে দাঁড়ালো। মনে পড়লো অন্য একদিনের কথা, যখন সে জাবেদা বেগমকে নিয়ে ভাড়া বাড়িতে উঠেছিল। সেদিন লোডশেডিং হয়েছিল, বাইরে ছিল তীব্র বৃষ্টি, আর হাতে হাতে কি যেন ছিল, কফি না চা। তন্ময় ঠিক মনে নেই, তবে একই ঘটনা ঘটেছিল সেই দিন প্রায়। এখন শুধু লোডশেডিং হওয়া বাকি। মৃদু বাতাসে আশ্চর্যভাবে লোডশেডিং হলো তীব্র ধ্বনি তুলে। কোথাও যেন বজ্রপাত ঘটেছে। এহেন কাণ্ডে ওরু একটু ঘাবড়ালো না, না সে নড়ল, এমনকি দাঁড়িয়ে রইল ঠাই। দৃষ্টি তখনও জানালার বাইরে। তন্ময় হাসলো। এবার সে জিজ্ঞেস করলো, ভয় করছে না? ওরু কতটা অবলীলায় সরল গলায় বলে ফেললো, আপনি আছেন না? এবারও যদি সেই একই প্রশ্ন করে, ওরু জবাব কি হবে? ভিন্ন কিছু নাকি আগেরটাই? তন্ময় উৎসুক হয়ে পড়ল, তবে নিজের উৎসুক ভাবটা সযত্নে আড়াল করতে সক্ষম হলো। কণ্ঠ সাধারণ করে প্রশ্ন করলো, ভয় করছে না? প্রশ্নটি করে সে আধারে মৃদু হাসল। অপেক্ষা রইল চিরচেনা সেই জবাবটি, তবে মিনিটের মধ্যে এলো না। তন্ময় তো চেয়ে হাসি দিয়ে দাঁড়িয়ে থাকলো। একটু কাছে এগোলো। যখন সে ভাবলো মেয়েটা বোধহয় তার প্রশ্ন শোনেনি, তখন ওর স্তব্ধ আধারে ধীরে বঞ্চন পরিষ্কার করে জবাব দিল, পেছনে আমার স্বামী আছে তো, ভয় কিসের? এই একটি বাক্য কি যে ছিল তন্ময়ের জানা নেই, তবে তার অঙ্গ পতঙ্গ জুড়ে শিহরণ বয়ে গেল। অপলক হলো দৃষ্টি, স্তব্ধ হলো শরীর, হৃদয় সব। ঝিমঝিম মারা পা দুটো জোড়া যেন জমিনে আটকে গেছে। অন্ধকার বিচ্ছিন্ন করছে ওরুকে। দেখতে ইচ্ছে করছে ব্যাকুলতার দৃষ্টিকে।
তবে পারছে কই। বাধ্য হয়ে দ্রুত গতিতে দুপা এগিয়ে পরিপূর্ণ অরুকে ঝাপটে ধরল পেছন থেকে। অরু কেঁপে উঠল দৃশ্যমান রূপে। হাতে থাকা কফির মগটা নড়বড়ে হলো, তবে কফি পড়ল না। নিস্তব্ধ এই আধারে কক্ষটুকু জুড়ে বৃষ্টি আর নিঃশ্বাস প্রশ্বাসের ধ্বনি শোনা যাচ্ছে। তন্ময়কে টেনে নিয়ে ফেলা এক একটি গরম শ্বাস প্রশ্বাস অরুর গলায় আঁচড় কাটে। এক একটি অসহ্যকর সুখময় যন্ত্রণা যেন। তবে আজ আর এই অনুভূতি থেকে পালানোর বিন্দুমাত্র চেষ্টা নেই। চোখ মুখ খিচে দাঁড়িয়ে রইল ওরও। অন্ধকার রাতের বুকে ঝমঝমিয়ে নামা বৃষ্টি একেবারে রূপান্তরিত হয়েছে শিলাগুড়ি বৃষ্টিতে। বারান্দায় কাচের স্লাইড ডোর পরিষ্কারভাবে লাগানো হয়নি। আধখোলা হিমশীতল বাতাসের সঙ্গে বৃষ্টির ছিটে ফোঁটা ধেয়ে এসে অঙ্গ প্রত্যঙ্গে মিশে যাচ্ছে। পরপর বিভৎস শব্দে যেন কয়েকটি বজ্রপাত পড়েছে আশেপাশে। এই শব্দটাকে অন্যরকম আকাশে দেখা মিলল। এই যে কেমন মানচিত্রের মতো লম্বা সরু সাদা বেশ কিছুক্ষণ দাগ পড়ল আকাশের বুকে। তবে হলো আকাশটা কিছু খণ্ডে বিভক্ত। ক্ষণিকের জন্য দিনের মতোই জ্বলছে, জ্বলন্ত হলো পৃথিবী। সেই আলোতেই অরুর মুখের স্পষ্ট দর্শন ঘটল। কি ধারণাদায়ক! চোখ দুটো বন্ধ করে রেখেছে, নিপুণভাবে কাঁপছে মসৃণ গোলাপি ঠোঁট জোড়া। এলোমেলো কালো চুলগুলো আশ্চর্য রকমের সৌন্দর্য বহন করছে। এক মুহূর্তে প্রকৃতির আলো যেন তন্ময়কে সমাহিত করে তোলে। ব্যাকুল হয়ে উঠল তার মন প্রাণ দৃষ্টি। পাজোড়া কেমন গতিতেই যেন কয়েক পা এগোলো। দুজনের মধ্যকার দূরত্ব অস্থায়ীভাবে বিলীন হয়ে গেল। বিদ্যুৎ লাইন ফল্ট হয়েছিল বুঝি, ট্রান্সফার নিউজ হয়েছে নিশ্চয়ই। না হলে হয়তো কন্ট্রোল রুমের সুইচ টিপে দিয়েছে। ব্যাস, লাইন শাটডাউন। আরও কিছুক্ষণ না হয় থাকলো তেমন। এখনই তেমন আসতে হলো বিদ্যুৎ। বাল্বের সাদা রশ্মি অনুভব করে ঝটপট চোখ মেলে চাইল ওরও। লজ্জিত পার্থিব মুখ জুড়ে মুহূর্তে কিংকর্ত বিমূঢ়তা, আড়ষ্টতা ভিড় করে জমল। তন্ময় নিপুণ দৃষ্টিতে দৃষ্টি মিলাতে পর মুহূর্তে যেন লজ্জায় নেতিয়ে পড়ল। ঠোঁটে জোড়া কেমন তিত্তির করে কাঁপল। শ্বাস প্রশ্বাস সই বুকে ওঠানামার গতি অস্বাভাবিক দ্রুত গতিতেই বেড়ে চলল। তন্ময় তখনও একচিত্তে চেয়ে রইল সবটাই। খেয়াল করল খুঁটিনাটি সব হাবভাব কাজকর্ম। কেমন বিড়াল ছানার মতন দৃষ্টি ঘোরাচ্ছিল, যেন চুরি করেছে কিছু একটা। অনেকটা মাছ চুরি করার মতো। বিড়াল ধরা পড়েছে এমন। তন্ময়ের ঠোঁট দুটো তখন দুর্লভ হাসি বিচরণ করছিল। দুষ্টুমির তাগিতে দুপা এগোতে এগোতে প্রশ্ন ছুড়ল। কিছু একটা আশা ছিল। এহেন প্রশ্নেতে ওর আশ্চর্যতা সপ্তমে পৌঁছালো। চোখ জোড়া বড় বড় হয়ে এলো। কোনো রকমে আটকে আসা গলা আমতা আমতা ভঙ্গিতেই বলল, কি এই? না না না, তো ভয় পেয়েছিলাম। ঠাট্টা স্মাস হলো না এই জন্য। তন্ময় সরব হাসিটুকু গিলে নিল। গম্ভীর্য বজায় রেখে কয়েক কদম এগিয়ে সঙ্গে সঙ্গে ওরুকে পিছিয়ে থাকা তালে তাল মিলিয়েছে। এক পর্যায়ে পিঠ থেকে বারান্দার স্লাইড ডোরে তন্ময়ের সুঠাম দেহখানা সমুদ্রের প্রায় আড়ল হলো অরুর ছোট্টখানি দেহটি। তন্ময় মাথা ঝুলিয়ে কণ্ঠ নামিয়ে নিচু স্বরে বড় চতুরতার সঙ্গে শুধালো, আমি চুমু খাবো। এ আশায় ছিলে? ওর সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠে অস্বীকার করে বসলো, কখনোই না। চোখ বন্ধ করে আনমনে কামুকে এক্সপ্রেশন দিয়ে কি বোঝাতে চাচ্ছিলিস তাহলে? ওর আহত চোখে চেয়ে রইল। মিনমুনে স্বরে জিজ্ঞেস করলো, কেমন এক্সপ্রেশন? লাইক ইউ গার্লি ওয়েটিং টু বি কিডস বাই মি। ওর দুর্বল গলায় প্রতিবাদী জবাব এলো মিনিট খানেকের সময়। কখনো না। তাহলে কি ধরে নিব? তুই পছন্দ করিস না আমার চুমো? ওর লজ্জায় স্তম্ভিত হলো। এসব কখন বললাম আমি? তন্ময় ভুরু শুধালো, তার মানে পছন্দ করিস? করিস না কি? কথার মারপ্যাচের মধ্যে কণ্ঠনালী গম্ভীর্য হলো ওর। স্বীকার করছে লজ্জা লাগছে তার কোনো উপারান্তর খুঁজে পাচ্ছে না। বিপাকে পড়া ওরুর মুখটা দেখে আনন্দিত হলো তন্ময়। ফিচকে হেসে ফেললো। হাস্যজ্জ্বল মুখে হাত বাড়িয়ে ওরু লালচে গাল টেনে দিয়ে সরে এলো। গিলে বসলো পূর্বের জায়গায়। ল্যাপটপ খোলা তখনও। কাজে মনোনিবেশ হওয়ায় তন্ময়কে দেখে ওরু এবারও আশ্চর্য না হয়ে পারল না। মানুষ কত রকমের রূপে আবদ্ধ হয়। আশ্চর্য ওরু হতাশ নয়নে চাইল
হাতে থাকা কফিটার দিকে। ঠান্ডা হয়ে গিয়েছে। শুকনো গলাটা গিলে নিল, ডান হাতে ডানটা ঢলে নিল। তন্ময় কফিটা বাড়িয়ে বলে, বুঝিয়া তো ভালো লাগছে। কফিটা খেতে খেতে আবারও গিয়ে বসলো তন্ময়ের সামনে। তন্ময় না তাকিয়ে নিজেই কফির মুখ তুলে নিয়ে ঢোক গিলল। কপাল কুঁচকে এলো মুহূর্তেই। ঠান্ডা হয়ে এলো কফিটাও। কফির মগ পাশে রেখে প্রশ্ন ছুড়ল, পড়াশোনা নেই, গিয়ে পড়তে বস, কফিটা খেয়ে নেই। তন্ময় কিভাবে বোঝাবে, সামনেও থাকলে কাজে মন বসে না, মস্তিষ্ক চলে না, চোখও স্থির হয়ে যায় না। ঘুরে ফিরে সেই সম্মুখে বসা ওকে খুঁজে বেড়ায়। সাবিয়াকে নিয়ে আয়ন শাহনাজ বাড়িতে ঢুকলো রাত 12:30-এ। মোস্তফা সাহেব লিভিং রুমে শক্ত মুখে বসে আছেন। ঘুমে চোখ জোড়া ছোট্ট হয়ে এসেছে। চায়ের কাপ হাতে তিনি সজাগ থাকার প্রচেষ্টায়। তন্ময় মোবাইল বের করেছিল কেবলই। আয়ন সাবিয়াকে সদরজাদের সামনে দেখিয়ে দাঁড়ালো। আয়ন দ্রুত পায়ে গিয়ে সে মিয়ে যাওয়া গলায় জানালো, ভাইয়া, গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল মাঝ রাস্তায়। আয়ন আগাম বাক্য পূর্ণ করতে পারল না। কঠিন কণ্ঠে ধমক দিলেন মোস্তফা সাহেব, একদম মিথ্যা কথা বলবে না। মিথ্যাবাদী ছেলে, প্রমিস রাখতে পারো না। তুমি ভবিষ্যতে কি রূপ দেখাবে আমি এখনই দেখছি। কয়টা বাজে দেখো? কোনো ভদ্রবাড়ির ছেলে এত রাতে বাইরে থাকে? হ্যাঁ? আয়ন অপ্রস্তুত হয়ে পড়ল। সাহায্য আবেদন নিয়ে দৃষ্টি ফেললো তন্ময়ের পানে। তন্ময় চোখে চোখ রেখে আশ্বস্ত করলো, চুপচাপ শুনতে থাকার তাগিদা দিল। আয়ন ভদ্র ছেলের মতো মাথা নত করে হবু শ্বশুরের বকাঝকা শুনছে। মোস্তফা সাহেব মিনিটখানেক ভাষণ ছেড়ে চুপসে গেলেন। তন্ময় যাত্রায় বলে, সাবিয়া ওপরে যা। সাবিয়া তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে ওপরে উঠে চলে গেল। বাবার ভয়ে ফিরে তাকাবার চাহিদা অব্দি নেই তার। আয়ন তখনও দাঁড়িয়ে। মোস্তফা সাহেব কড়া চোখে আয়নকে মেপে চলে উদ্যুক্ত হলেন। তন্ময় সদর দরজার দিকে এগোতে এগোতে আয়নকে উদ্দেশ্যে বলল, আয়। আয়ন পিছু নিতে নিতে পরিষ্কার গলায় জানালো, ভাই, আমি সত্যি বলছিলাম, গাড়ি ব্রেকডাউন খেয়ে বসে যায়, এজন্যই লেট হয়ে গেছে। আমি জেনে শুনে বাঘের খপ্পরে পড়বো কেন? তন্ময় হাসলো, আমার বাবা বাঘ বলা হচ্ছে? আয়ন লজ্জিত গলায় শুনে নেবার ভঙ্গিতে শিকার অবধি দিতে উদ্যত হলো। আমি তা মিন করিনি, মানে বলতে বাগান পেরোতেই তন্ময় উপরে তাকাতেই দেখলো ওরু দাঁড়িয়ে। অর্ধখণ্ডিত চাঁদ দেখছে। বৃষ্টি বন্ধতে আকাশ পরিষ্কারই হয়ে গেছে। শীতল বাতাস ছেড়েছে। চাঁদটা দারুণ সুন্দরভাবে জ্বলছে। হাত ঘড়িটা 12:45, এখনো ঘুমাতে চায়নি। তন্ময় দাঁড়ালো, গলা উঁচিয়ে ডাকলো, তুই দাঁড়িয়ে আছিস কেন? কটা বাজে? ওরু হকচকিয়ে উঠে হঠাৎ উচ্চ কণ্ঠস্বরে। নিচু তাকাতেই দেখে তন্ময়ের আয়ন দাঁড়িয়ে। ওরুকে দেখে আয়ন হেসে দাঁত ওঠায়। ওরু হেসে দাঁত দুলিয়ে শোধায়, কোথায় যাচ্ছেন? আমিও যাব। তন্ময় ভুরু তুলে ফেলে, ফিরে যেন তোকে না দেখি, ঘুমাতে যা। আয়নকে নিয়ে তন্ময় বেরোয়। রাস্তাঘাট নিস্তব্ধতায় ঘেরা। কুকুরদল হাঁটছে, চেঁচাচ্ছে। ফাঁকা রাস্তায় হাঁটতে হাঁটতে তখনকার বিষয়টা নিয়ে তন্ময় একবার বলে, আমার বাবা ওপরে ওপরে শক্ত হওয়ার মুখোশ ধরে থাকে। সত্যি বলতে উনি খুবই সফট হার্টের, অত্যন্ত ইমোশন তার। তাকে দেখে এসব বোঝা মুশকিল। তোমাকে সে পছন্দ করে, বুঝতে দিতে চায় না। শুধু তোমার বয়সটা সাবিয়ার থেকে কম হওয়ায় ইনসিকিউর অনুভব করে। ধীরে সুস্থে মিলিয়ে যাবে সবকিছু, বিশ্বাস রেখো। আইন কৃতজ্ঞতা প্রকাশ করার তাগিদে বলে, আমি বুঝতে পেরেছি। আমি আরো সতর্ক হব, যথাসম্ভব চেষ্টা করব আঙ্কেলের ইনসিকিউরিটি দূর করতে। কিছু করতে হবে না। আমার বোনকে সুখে রাখো, ভালো রাখো, এটাই আমাদের একমাত্র চাওয়া। ওকে হাসি খুশি দেখলেই আমাদের জীবন সার্থক। ও তোমার ভালোবাসায় জীবনসঙ্গী হিসেবে পছন্দ করেছে। ডু নট লেট ডাউন আয়ন, রেসপেক্ট হার, প্রোটেক্ট অ্যান্ড লাভ হার, প্লিজ। আয়নের কণ্ঠে দৃঢ়তা। আই উইল ভাইয়া, না হলে তো আপনারা আছেনই, পা ভেঙে দিবেন। তন্ময় হাসে, হাত উঁচিয়ে চাপড় দেয় আয়নের কাঁধে। আয়ন ওদের বাড়ির সামনে এগিয়ে দিয়ে আসে। আয়ন ঢুকতে তন্ময় ফিরে আসে। সদর দরজা লাগিয়ে ওপরে তাকায়। নিপুণভাবে চেয়ে দেখে ওরু লুকিয়ে আছে। চুলগুলো বাতাসে দুলছে। মেয়েটা একদম কথা শোনে না। শুক্রবার বলেই ছুটির দিন। সাবিয়ার পরিবারের প্রত্যেকটা সদস্য এদিন বাসাতেই থাকে। স্বাচ্ছন্দ্য বোধ করে। একসাথে সকলের খাবার, দুপুরের খাবার এবং রাতের খাবারটাও খাওয়া বাধ্যতামূলক। বাগানে বসে চা খেতে আড্ডায় মশগুল পড়ায় নিত্যদিনের বিষয় নয়। সকালে নাস্তায় ছিল পরোটার সঙ্গে বাঁধানো ছিল গরুর ভুঁড়ি
ভুনা, আলু ভাজি, ডিম পোচ নাস্তা খেয়ে কফি হাতে তন্ময় বাগানে এসে বসেছে। ক্ষণিকের মধ্যে একে একে মুস্তফা সাহেব, আনোয়ার সাহেব, ওহি সাহেব বাগানে এসে বসলেন। আকাশের হাতে হানি ব্রোটাল মধু খেতে সে ভালোবাসে, বিশেষ করে সাত সকালে ব্রেকফাস্টের পরে খেতে তার দারুণ লাগে। এখনও হানির বোতল নিয়ে বাগানে উপস্থিত। একটি চেয়ার টেনে বসতে বসতে তন্ময়কে উদ্দেশ্য করে বলল, আজকের প্ল্যানিং কি? শুনেছিলাম আজ নাকি আয়নের ফ্যামিলি আসবে। কখন আসবে জানিয়েছে কিছু? তন্ময় নিরুৎসাহিত কণ্ঠে জানালো, সন্ধ্যায় আসবে। আনোয়ার সাহেব বড় ভাইয়ের পানে চেয়ে শোধালো, ভাইয়া বাজার সদাই করতে হবে না? এখন এই রওনা দেই নাকি? হ্যাঁ রে তন্ময়, কজন আসবে জানিয়েছে কিছু? আয়নের বাবা মা, বড় চাচা, ছোট মামা মামি, ভাতিজি আর আয়ন একজনই আপাতত। কজনই আপাতত। মোস্তফা সাহেব ছেলের মুখের পানি চেয়ে বলল, কি করব? তন্ময় ভেবে চিনতে বলল, মা চাচিদের জিজ্ঞেস করো কি কি রান্না বান্না করবে, সেই মোতাবেক লিস্ট করে দেখ। আমি আর আকাশ গিয়ে নিয়ে আসবো। ওহি সাহেব উৎসাহিত গলায় বলল, তোদের যেতে হবে না, আমরাই যাই। তিন ভাই কতদিনে বাজার যায় না? ঠিক বললাম তো ভাইয়া? মোস্তফা সাহেব মাথা দোলালো, কপালে কিচিত ভাঁজ ফেলে বললেন, ছেলে দুটো আসুক সাথে। তন্ময় আহড়ালো, গোষ্ঠী ধরে বাজারে যাবো কেন নাকি? পুরো বাজার তুলে আনতে? আই এম কনফিউজড। জাবেদা বেগম যাবতীয় সরঞ্জাম লিস্টে ধরিয়ে দিলেন। লিস্টে নজর বুলিয়ে সেই ভাঁজ পড়া পাঞ্জাবির পকেটে ঢুকে নিলেন মোস্তফা সাহেব। দুই ভাই ছেলেদের নিয়ে বেরিয়ে পড়লেন সকাল সকাল। ওরও অবশ্য সাথে যেতে চাচ্ছিল। তন্ময়ের চোখ রাঙাতেই দমে গেছে, চোখে মুখে আধার করে ফিরে গেছে। তন্ময় ভাবুক হয়ে পড়ল। চঞ্চল বাচল নিবোধ এই মেয়েটাকে আলগোছে যে আগাগোড়া জেনেও যেন কিছু জানে না। নিখুঁত দৃষ্টিতে প্রগড় হৃদয় ব্যবহার করে কতটুকু বুঝেছে, কতটুকু জানতে পেরেছে, এর পরিপূর্ণ উত্তর তন্ময়ের জানা নেই। অন্যায় হলেও বা কি? ছোটোখাটো দেহের ওই মেয়েটা পা থেকে মাথা অব্দি মুখস্থ করতে চাওয়াটা মেন্টালিটি। আর ওর এমন কিছু থাকতে পারে না যা সে জানে না বা বুঝে না। এমন গতকাল থেকে কালো মেঘে আকাশটা একেবারে পরিষ্কার হয়ে এসেছে। রক্তিম সূর্যটা ভ্যাপসা হয়েছে। পূর্বের আকাশেই সূর্যের রশ্মি শহর জুড়ে ভ্যাপসা গরমের সৃষ্টি করেছে। বৃষ্টির পরপরে এমন শহর জুড়ে ভ্যাপসা গরম সৃষ্টি। বৃষ্টির পরপর এমন তপ্ত স্বভাব হয়ে দাঁড়িয়েছে যেন। এই গরমে ঘেমে নিয়ে একাকার হয়েছে তন্ময়। ঘাম পিঠ বেয়ে টি শার্ট শরীরের সাথে লেপটে গেছে। কপালে ঘাম বেয়ে গায়ের পাশ দিয়ে টপ টপ করে ঝরছে। মনে হচ্ছে গোসল সেরে বেরিয়েছে কেবল। মুখটা রক্তিমের চূড়ান্তে, হাতে বাজারের ব্যাগ ভর্তি বাজার, কাঁচা বাজারে ভরা। ওজনওয়ালা ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে কোনোভাবে চলছে। মোস্তফা সাহেব আর চোখে একবার ছেলের এই দুর্দশা দেখলেন। দেখে উৎসুক হয়ে পড়লেন। অনাগোচর মনে মুহূর্তেই এগোলেন ছেলের সামনে। ব্যাগ ভর্তি বাজারটা নিজের হাতে নেওয়ার জন্য সামান্য চেষ্টা করলেন। তন্ময় আকস্মিক ডান ভুরু উঁচিয়ে চাইল। মোস্তফা সাহেব স্বভাব এবং সবলীলার গলায় বললেন, আমি নেই, দে ব্যাগটা। আনোয়ার সাহেব বড় ভাইকে টপকে তন্ময়ের সম্মুখে চলে এলো। উদ্যত হলো তন্ময়ের হাত থেকে ব্যাগটা নেবার জন্য। সে থাকতে বড় ভাই বাজারের ব্যাগ টানবে অসম্ভব। আচ্ছা আমি নিচ্ছি ভাইয়া, দে তন্ময় ব্যাগটা, আমি নেই। ওই সে বড় বড় চোখ করে এ দৃশ্য দেখে খুনি নিজে তরতরিতে এগুলো। চোখের সামনে বড় ভাই দুটো বাজারের ব্যাগ টানবে আর সে ফাঁকা হাতে হাঁটবে, এ অসম্ভব। বাম হাতটা কায়দা করে বাড়িয়ে উৎসুক কণ্ঠে বলল, তন্ময় তুই দে ব্যাগটা, আমি নেই, ক্লান্ত হয়ে গেছিস, দে। আকাশের কপালে চার পাঁচটা তিক্ত ভাঁজ। বিরক্ত চোখে নিজ পিতা সহ চাচাদের কার্যকলাপ দেখল। তার হাতেও তো বড়সড় একটা ব্যাগ রয়েছে, ব্যাগ ভর্তি এতগুলো ভাজার। সেও তো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। কই, তাকে তো কেউ এত আদিক্ষেতা করছে না। কালো মেঘে মুখ ঢেকে গেল অমাবস্যার মতো, চাপা স্বরে ভ্যাঙ্গাল, একেবারে কলকাতা সিরিয়ালের মতো। এই অসহ্যকর গরমে তন্ময় বিরক্ত বটে, বিরক্তিতে মুখ অন্ধ। সে ব্যাগটা ডান হাতে শক্ত করে ধরে এগোতে শুরু করলো। কোনো প্রকার কথা বাড়ালো না। গরমে তেক্ত বিরক্ত সে। সবাই এর পেছনে ফেলে রেখে এগোচ্ছে। মোস্তফা সাহেব দুই ভাইকে কড়াকড়ি দৃষ্টিতে একবার পরখ করলো। নিজেও ছেলের পেছনে চললেন। সামনে কুদ্দুসের
কষাইয়ের দোকানটা। দুপুরের আগ দিয়ে দেশে তরতাজা গরুটা জবাই করা হয় সরাসরি এইখানে। ওখান থেকে 5 কেজি গরুর গোস্ত নেওয়া হবে আজকের জন্য। আজকের বাজারটা প্রায় শেষের প্রান্তে, লিস্টে সবকিছু ইতিমধ্যে নেওয়া শেষ। তন্ময় হাত বাড়িয়ে রিক্সা দাঁড় করালো, চোখের ইশারায় আকাশকে বাজারের ব্যাগ রাখতে দেখিয়ে দিল, নিজেরটাও রাখলো। মোস্তফা সাহেব 2 ভাই নিয়ে কুদ্দুসের দোকানের দিকে রওনা দিলেন। আদরে হয়ে কুদ্দুস বসা থেকে উঠে দাঁড়ালো। শ্যামবর্ণের হ্যাংলা পাতলা মধ্যবয়সী ভদ্রলোক, চোখ জুড়ে অসাময়িকতা, ঠোঁটে হাসি রেখে লেপ্টে সালাম জানালো চেনা পরিচিত কণ্ঠে। মোস্তফা সাহেব হেসে শোধালেন, তরতাজা গরুর গোস্ত লাগবে 5 কেজি। গরুর জবাই দেওয়া হয়েছে, লাল রক্ত দেখো কুদ্দুসের মতোই। সে রক্তিম হাতে দুটো তুলে দিয়ে বিনিময়ে হাসলো। সে হাসি জোড়া মাইখা আছে লাল রক্তে। তন্ময় রিকশায় গুছিয়ে এগিয়ে এলো, ঝড়ো ঝড়ো গলায় বলল, তুমি চাচুদের নিয়ে উঠে যাও, গোস্ত নিয়ে আমি ফিরছি। মোস্তফা সাহেব সহমত পোষণ করলেন না। তিনি চোখ মুখ বুজে বিষময় স্বরে বললেন, এখান থেকে এখানে রিক্সা করে যাব কেন? ওহি সাহেব নিজ পিঠ ঠেলে রিক্সার দিকে এগিয়ে গেলেন। আকাশ যাবে বাজার নিয়ে। আকাশ তো এক পায়ে রাজি, সে এই তুরক্ষ গরমে হাঁটতে পারবে না। হাঁটতে হাঁটতে দুর্বল হয়ে গিয়েছে, তার পক্ষে আর সম্ভব নেই বাজারে থাকা। সে চটজলদি উঠে বসলো রিক্সায়। এদিক ওদিক না ফিরে রিক্সাওয়ালাকে বলল, চাচা চলুন চলুন, চটজলদি চলুন। টাকা পরিশোধ করে গোস্তের ব্যাগটা হাত বাড়িয়ে নিল তন্ময়। বাপ চাচার পায়ের গতির সাথে তাল মিলিয়ে হেঁটে চলেছে বাড়ির পথে। ফিরবার পথে চেনা পরিচিত অনেকের সাথে দেখা হলো। মিনিট খানেক থেমে থেমে ভদ্রতাসূচক কথাও হলো। মোস্তফা সাহেব ওইখানে সেখানে ওকে দেখে থামাচ্ছেন, 2-4টা কথা বলছেন ভদ্র সভ্য ভঙ্গিতে। তন্ময় সহ তার 2 চাচাও তখন মোস্তফা সাহেবের পিছনে দাঁড়িয়ে। রোদের তাপমাত্রা তখন ক্ষীণ। তন্ময় ঘাড়মন্ত মুখটা বারবার দীর্ঘশ্বাস ফেলছে। বেরোনোর সময় বারংবার বলেছিল ছাতাটা নিতে। কে শোনে কার কথা? গরুর গোস্ত নিয়ে পৌঁছাতে পৌঁছাতে দুপুর, মাত্রই জোহরের আজান পড়েছে। সদর দরজার কাছে পৌঁছাতে মোস্তফা সাহেব ছেলের হাত থেকে গরুর গোস্তটা তাড়া দিয়ে দিলেন, রুমে গিয়ে গোসল করে নিয়ে। জাবেদা বেগম ট্রেতে করে গ্লাস ভর্তি লেবুর শরবত নিয়ে আসলেন। তন্ময় 1 গ্লাস তুলে নিয়ে চটপট বাবার কথা মতন ঘামে ভেজা শরীরটা নিয়ে সিঁড়ি বেয়ে ছুটতে গেল ওপরে। ওর রুমের দরজা খোলা, বিছানায় শুয়ে গুনগুনিয়ে ডায়েরি লিখছে। এই ডায়েরিটা পূর্বে লিখেছিল তন্ময়। কি এত লিখে এতে একবার তার হাতের কাছে এসেও পৌঁছেছিল ডায়েরিটা। ভদ্রতার খাতির একটা পড়েনি সে। ভেবেছিল মেয়ে মানুষের ডায়েরি, প্রাইভেট কিছু হতে পারে, আর পড়া ঠিক হবে না। তবে এখন তো ওরু তার স্ত্রী, পড়া যেতেই পারে। অবশ্য সে নিজে উদ্যোগে যাবে না, চুরি করে পড়বে। তার হাতের কাছে সে যদি ধরা পড়ে তাহলেই পড়বে। এভাবেও অরুকে তার একদম বোকাশোকা সুপার ম্যাশি মেয়ে মানুষ, কখন কোথায় কি রাখে ও মনেই থাকে না। এই ডায়েরি পড়ার সুযোগ নিজেই করে দিবে শীঘ্রই। অতিথি আপ্যায়নের জন্য শাহজাহান বাড়ির সকলেই তৈরি। আয়নরা ঠিকঠাক সময় মতো এসে পৌঁছেছে। মাগরিবের পরপরই মোট 8 জন তারা মোস্তফা সাহেবের সঙ্গে ছেলে ভাইদের নিয়ে দরজা পর্যন্ত এগিয়ে অতিথি আপ্যায়ন করলেন। আয়নের সাথে পূর্ব পরিচিত ছিল মোস্তফা সাহেবের, সখ্যতা না হলেও চেনা ছিল। সে সূত্রে ধরে তাদের কথাবার্তারা রাস্তার ক্লিয়ার হয়ে গেল। লিভিং রুমে বসে গল্পগুজব শুরু করেছিল সবলীলাই ভঙ্গিতে। পুরুষদের গল্পের মধ্যে থাকলেন না মহিলারা। আয়নের মা আর মামি দুজনে উঠে চলে গেল রান্নাঘরের দিকটায়। সে হাতে হুলস্থুল কাণ্ড। জাবেদা বেগম, মুফতি বেগম এবং সুমিতা বেগম তখন ব্যস্ততার শিগরে। আচমকা তাদের আগমনে জাবেদা বেগম ব্যস্ত হাতে 2 মিনিটের জন্য থামল না। মহিলাদের মধ্যে আলাপের কারণ বা যুক্তি দরকার পড়ে আদতেও মনে হয় না। এই মুহূর্তে পারিবারিক আলোচনায় তারা ব্যস্ত। আলাপে আয়নের মা এগুতে যাচ্ছিল কাজকর্মে সাহায্যে হাত বাড়াতে। মুফতি বেগম হেসে জানালো, কাজকর্ম সব শেষ, এই নাস্তা পানি এগুলো লিভিং রুমেই নিলেই হবে। ডিনারের প্রিপারেশনও শেষ। তন্ময় আর আকাশ এলো ট্রে ভর্তি নাস্তা পানি নিয়ে। ট্রেতে 2 টি টেবিলের ওপর রাখতে জাবেদা বেগম তন্ময়কে নিচু স্বরে ডাকলো। তন্ময় কাছাকাছি আসতেই তিনি বললেন, একটা মেয়ে হাতের কাছে নেই, সবগুলো ওপরে গিয়ে বলিস সাবিয়াকে একটি শাড়ি পরিয়ে তৈরি করতে। দীপ্ত আগ বাড়িয়ে 1 ঝাঁকড়া কোকড়া চুল মাথা দুলিয়ে বলল, বড় মা আমি যাচ্ছি, ইউ জাস্ট ওয়েট।
জাবেদা বেগম মাথা দোলালো, তন্ময়ও দোলালো না। সে ভুরু কুচকে কিচ্ছিত ভেবে চিনতে নিজে পা বাড়ালো। দীপ্ত ছুটল ওর পিছু। সিঁড়ি বেয়ে উপর দিকে মাথাতেই দেখা গেল অরুকে উকিঝুঁকি দিচ্ছিল। শুধু একাও না, রুবিও সাথে। তন্ময়কে দেখেই দুটো ছুটতে পালালো সাবিয়ার রুমে। তন্ময়ও পিছু নিল। সাবিয়া এক কোণে লাজুক ভঙ্গিতে বসেছিল। তন্ময়কে দেখে তড়িঘড়ি করে দাঁড়ালো। অরু পাশেই মিটমিট করে হাসছে। ওরা তো সাহস হওয়ার কারণ কি? উকিঝুঁকি তো কারো দেখতে নেই। তন্ময় ভেতরে এসে বুড়োদয় কুচকে ফেলল। এত হাসছিলি যে? অরু মুখ চোখ চেপে ফিক করে হেসে ফেললো। হাসার তাগিদে ঠিকঠাক বলতেও পারছিল না কিছু। এলোমেলো কণ্ঠে জানালো, সাবিয়া পোলাজে লাল হয়ে আছে দেখুন। কিছুক্ষণ পর সিঁড়ির মাথাতে গিয়ে আয়ন ভাইয়ার মুখটা লুকিয়ে লুকিয়ে দেখছিল একটু। সাবিয়া এক ছুটে ওর মুখ চেপে ধরলো। লজ্জায় তার মাথা কাটা গেল বড় ভাইয়ের সামনে। তন্ময় কাশলো ছোট্ট করে। যেতে উদ্যত হয়ে বলল, শাড়ি পরে রেডি হ, ডাকলে নিচে নেমে আসিস। ওর মুখ সাবিয়া থেকে সরিয়ে তন্ময়ের পিছু পিছু বেরোলো। তন্ময় ওকে টের পেয়ে পদচারণ থামালো। পিছু ফিরে চাইতে ওর বোকার মতো হেসে শোধালো, আজ কয় তারিখ বলুন তো তন্ময় ভাই? তন্ময় ভুরু তুলল। ক্যালেন্ডার নেই ঘরে। ওর পিটপিট করে চাইলো। হতাশ হলো বড়। আচ্ছা আছে, কিন্তু আজকে কিছুই না। ওর মাথাটা নত করে ভাবময় করে সাবিয়ার রুমে ফিরে গেল। এই যেতেই তন্ময় মৃদু হাসলো। ঘুরিয়ে ফিরিয়ে ও বোঝাতে চাচ্ছিল সামনে ওর জন্মদিন। তন্ময়ের মনে আছে কিনা? অবশ্যই মনে আছে। প্রিয়তমার জন্মদিন মনে না থাকার কথা? ওর জন্মদিন উপলক্ষে একটা ট্যুর দিলে মন্দ হয় না। ওরও ঘুরতে চায়। সিলেটে যাবে বলে তার বন্ধু বান্ধব তাকে পাগল করে ফেলছে। ওরকে সঙ্গে নেবার সাথে হাজারো রিকোয়েস্ট। তন্ময় ভাবছে রাজি হবে। একটা বার্থডে সারপ্রাইজও দেওয়া যাবে তখন। তবে তার ভয় তো এক জায়গায়, যা সে কাউকে বোঝাতে পারে না, বুঝিয়ে ওঠা সম্ভব না। সাবিয়া আয়নের বিয়েটা পাকাপাকি হয়েছে। ডেট ফিক্সড করা বাকি রইল। ডেট ফিক্স করতে অন্য একদিন আসবেন। কথাবার্তা শেষে সাবিয়াকে দেখে শুনে ওর গলায় নেকলেস পরিয়ে দিলেন আয়নের মা। রাতের খাবার খেয়ে বেরিয়ে পড়লেন তারা। আয়ন এক মুহূর্ত থামলো। মাথায় শাড়ির আঁচল টানা সাবিয়াকে পর্যবেক্ষণ করলো কিছুক্ষণ। মোস্তফা সাহেব করা চোখে সামনে বেশিক্ষণ থাকতে পারলো না সে। মাথা নত করে লজ্জিত ভঙ্গিতে বেরিয়ে যেতে বাধ্য হলো। তন্ময় তাদের এগিয়ে দিয়ে ফিরে আসে। ওর লিভিং রুমের সোফায় বসেছিল। এ যাত্রা আধশোয়া হয়ে আপেল খাচ্ছে। সুন্দর কাজ করা একটা কামিজ পরেছে। চুলে বেনুনি গেঁথে কাঁধে ফেলে রেখেছে। তন্ময়কে দেখে আগ্রহী গলায় প্রশ্ন করলো, বিয়ের তারিখ কি ডিসাইড করা হয়েছে? দীপ্ত জ্ঞানী বয়স্ক লোকের ভাবে জবাব বলল, তাড়াহুড়োতে নয়, বরঞ্চ ধীরে সুস্থে এগোতে হবে। আগামী মাসে আগে বিয়ে ডেট পড়বে না, বা হাতে পড়ে থাকা এবারও পরের মাস। ওর চোখ তুলে চাইল। তন্ময় যেন দৃষ্টি পড়তেই পড়ছে। বুঝে ফেললো দৃষ্টিতে কি লেখা। দীপ্তর কথা সত্যি জাহির করতেই বলল, বিয়ে দেরি আছে। ওর হতাশজনক দীর্ঘশ্বাস ফেললো। আওড়ালো, ভেবেছিলাম বিয়ে খেতে পারবো এই বুঝি। জাবেদা বেগম হেসে বললেন, তা তো পারবি, এখন না হলেও পরে। নিজের বিয়ে তো খাওয়া বাকি নাকি? ওরুর মুখ থেকে আপেলটা পড়ে গেল ফ্লোরে। তন্ময় খানিকটা স্তব্ধ হলো মার মুখে এই কথাটি শুনে। সন্ধ্যার আজান পড়েছে মাত্রই। রাজশাহী হতে দুদিনের ব্যবসা ভ্রমণ শেষে বাড়ি ফিরছে তন্ময়। গাড়িটা এখনো মাঝ রাস্তায়। বাড়িতে পৌঁছাতে এখনো 30 মিনিটের পথ বাকি। তার ম্যানেজার সুমন নিতান্ত তা বজায় রেখে গাড়ি চালাচ্ছে। ওপরে বিদ্যমান করা মিররে ক্ষণে ক্ষণে আর চোখে এক পলক তন্ময়কে দেখে নিচ্ছে। গাড়িটা ভিজিয়ে নীরবতা ভেঙে সুমন থমথমে গলায় আওড়ালো, স্যার, আমার কি যেতে হবে আপনার সাথে? না গেলে হয় না? জানেনই তো বড় স্যার আমায় দু চোখে দেখতে পারে না, কটমট করে চেয়ে থাকেন। পারলে আমায় গলা কেটে তরল রক্ত পান করেন, আপনার জন্য আমি বেঁচে আছি। এটুকু বলেই থামে সে। বাকিটুকু মনের কথা মনের মধ্যে আওড়ালো বসে। আপনার আমার জন্য জানটা কবজ হওয়ার রাস্তায় পড়ে আছে। কোন দুঃখী কপাল নিয়ে যে আপনার বিবাহের দিনে ছিলাম। না থাকলে আজ এত জ্বালা হতো না। তন্ময় মৃদু হাসে। ল্যাপটপ থেকে চোখ তুলে তাকায়। সুমন ব্যস্ত মুখমণ্ডল এক নজর দেয়। পুনরায় ল্যাপটপে স্ক্রিনে দৃষ্টি রাখে। কিবোর্ডে আঙ্গুল চালাতে ব্যস্ত হয় সে। আচ্ছা, যেও না। ইউ ওয়ান্ট হার্ট, থ্যাংক ইউ। কাল ছুটি নিও। সুমন চোখ মুখ জ্বলে ওঠে। চোখ দুটো নক্ষত্র ঘুরে ফিরে গদগদভাবে বলে, ধন্যবাদ স্যার।
মেসেজ টোনের ধ্বনিতেই সেলফোন হাতে তুলে নেয় তন্ময়। হোয়াটসঅ্যাপ গ্রুপে অজস্র আনরিড মেসেজ। বন্ধু বান্ধবের সিলেটের ট্যুরের প্রতি আশ্চর্য আগ্রহ জন্মাচ্ছে এবারে। ওদের মধ্যে এতটা আগ্রহ উন্মেদনা এই প্রথম দেখছে তন্ময়। পূর্বে সবাই মিলে বিভিন্ন জায়গায় ট্যুর দিয়েছে। প্রফুল্লদয়ে আগ্রহবোধে ব্যক্তিত্ব হারিয়ে ফেলার মতো অবস্থায় পূর্বে ঘটেনি। ইতিমধ্যে আবহাওয়ার আগাম আভাব উপলব্ধি করে দিন তারিখ সময় নির্ধারণ করতে শুরু করেছে। মাহিন সন্ধ্যার পর কল করেছিল 4 বার। তন্ময় ব্যস্ত থাকায় রিসিভ করতে পারেনি। এ যাত্রায় কল ব্যাক করলো। মাহিন ধরেছে তৎক্ষণাৎ। ফোনের ওই পাশ থেকে বেশ কয়েকটি দুষ্টু কণ্ঠস্বর ভেসে আসছে, সবগুলো বদমাশ একসাথে নির্ঘাত। তন্ময় আন্দাজ সঠিক হলো। রিহান উচ্চ গলায় বলে উঠল, বিবাহিত ব্যাচেলার শাহজাহান তন্ময়। চাচা, আপনি কোথায়? আপনার মুখটা আমাদের একটু দর্শন করিয়ে দেন প্লিজ। আপনার চেহারা না দেখে এক গ্লাস পানি গেলা অসম্ভব হচ্ছে। তৃষ্ণায় ধুকপুক করছে এই ঈর্ষদের বুক। রিহানের বাক্যটুকু পুরোপূর্ণ মিলল না। মাহিন ঠাট্টা সুরে ওকে মাঝপথে থামিয়ে শোধালো, আপনার ঈর্ষদ যা কাঁপছে সেটা সম্পর্কে জানতে আমরা আগ্রহ করছি না। রিহান মুখ জুড়ে মিক ঘনিয়ে এলো। থেমে যাবার পথ নেই না। এই মুহূর্তে পাল্টা আক্রমণী গলায় জবাব করে বসলো, আমার কি কাঁপছে সেটা জানতে তুই আগ্রহী বোধ কর কেন শালা? তুমি তো গে নই। বলতে যাচ্ছি। রিহানের জবাব শোনার পর মস্তিষ্ক তন্ময়ের আপাতত নেই। সে লং জার্নি করে ফিরে এসেছে কেবল, প্রচণ্ড টায়ার্ড। শরীরের এক একটা অঙ্গ প্রত্যঙ্গ ম্যাচ করছে। বন্ধুদের ঝগড়া শোনার মেজাজ একদমই নেই তার। সে ধীরে সুস্থে বিনা গলায় বলে, স্টপ ইট, কাজের কথা বল, কল কেটে দেব। ঝগড়া থামলো বুঝি। ক্ষণিকের জন্য থেমেছিল সত্যি। পর মুহূর্তে নিম্ন স্বরে রসিকতা শুরু হলো। শুনশান নীরবতা। শুধু গলায় মাহিন প্রশ্ন করলো, বাসায় ফিরছিস কখন? এর জন্যই ফায়ার হয়ে আছিস? বইয়ের থোবরা না দেখাবি তোর মুখে ভালো কিছু আসবে না। রাতে কল দিব তাহলে, রাখি বলে হে হে করে হেসে উঠল। ফোনের পাশে রেখে পুনরায় ল্যাপটপে মনোযোগ হলো তন্ময়। পারলো কই? বন্ধুদের কথা মিথ্যা নয়। ওরুকে দেখতে না পেরে 24 ঘন্টা পেরোচ্ছে। এর জন্যই বোধহয় হাঁসফাঁস করছে সে। অস্থির হচ্ছে বুকের ভেতরটা। তৃষ্ণায় যেমন ছটফট করে ঠিক তেমনটাই ছটফট করছে সে। চোখ খোঁজে বুঝে এসে এলিয়ে দিল মাথাটা। সে ভাষায় বলেনি আজ ফিরছে। ওর আজ সন্ধ্যায়ও কল করে বারংবার শুধাচ্ছিল কবে ফিরবে সে, আর কতদিন থাকবে। তন্ময় এড়িয়ে গেল প্রশ্নগুলো। ওকে সারপ্রাইজ করা যাবে বেশ। মোস্তফা সাহেব সংবাদপত্র পড়ছিলেন লিভিং রুমের সোফায় বসে। পাশে আনোয়ার সাহেব বসে টেলিভিশনে খবর দেখছে। ওই সাহেব ভ্যাংচানো রেডিয়াটো ঘুরিয়ে ঘুরিয়ে দেখছেন। তন্ময় সেই মুহূর্তে বাড়িতে প্রবেশ করে। ছেলেকে দেখে মোস্তফা সাহেব সংবাদপত্র ভাঁজ করে টি টেবিলে রেখে গলা উঁচিয়ে ডাকেন স্ত্রীকে, এই যে তোমার রাজপুত্র এসেছে, খাবার বাড়ো। জাবেদা বেগম রান্নাঘর ছেড়ে বেরিয়ে এলেন। ছেলেকে দেখে তন্ময় চোখ ছোট ছোট করে ফেললেন। কণ্ঠে বিষাদ নিয়ে শুধালেন, দুদিন কেমন শুকিয়ে গেছিস বাবা? ঠিকঠাক খাওয়া দাওয়া করিসনি? ফ্রেশ হয়ে নিচে নাম, খাবার বাড়ছি আমি। আজ আসবি, জানলে তোর পছন্দের কিছু রান্না করতাম। মোস্তফা সাহেব এমত হলেন, মাথা দোলালেন 2 বার। ছেলেকে পর্যবেক্ষণ করে। সকালেও কল করলাম, জিজ্ঞেস করলাম কবে ফিরবে, জবাব দিলে না। তন্ময় দুপাশে মাথা দুলিয়ে মৃদু হেসে সিঁড়ি ধরল। ওটা কোথায়? কণ্ঠ শুনেও নিচে নামছে না কেন? কি ব্যাপার? এ অবলায় ঘুমাচ্ছে নাকি? ব্রিফ ক্যাশ হাতে, এইখানে তো ব্রিফ কেস হাতে দোতলায় উঠে আসে। ওরুরম বারবার আসতেই এক মুহূর্তেই থমকে যায় পাজোরা। দরজা চাপানো। নিশ্চয়ই ঘুমাচ্ছে। ঘুমানোর সময় এখন ঘুমিয়ে পড়ে আর রাতে সজাগ থাকবে শিয়ালের মতো। তন্ময় পদচরণ ধ্বনি তুলে বড় চালাক চতুর ভঙ্গিতেই তার পাশের রুমটাই দরজা খুলল। তৎক্ষণাৎ অরুর রুমে চাপানো দরজাটা খুলে যায়। ফুলো ঘুম কাতর নাক যুগল দিয়ে অরু হুড়মুড়িয়ে বেরিয়ে আসে।
পায়ে জুতো নেই, এলোমেলো চুল দুর্দশা হয়ে আছে, ওনার অবস্থা করুণ। তন্ময়কে দেখে অবাক হয়ে চেয়ে রয়। পরপর কি নিদারুণ আনন্দে আশ্চর্যিত ঘিরে ধরে ওর চোখ জোড়ায়। পাতলা উষ্ঠদয় দীর্ঘ হাসি বিস্তার করে। তখনই প্রশ্ন করলাম, কখন ফিরবেন? উত্তর দিলেন না কেন? আজই ফিরবো তাই। ওর ঠোঁট ফোলায়, অভিমানী গলায় আওড়ায়, আমি অপেক্ষায় ছিলাম তো। তন্ময় শুনল, কান শীতল অনুভব হলো, অনুভূতির স্রোতে বইল হৃদয় জুড়ে। শান্ত হলো বক্ষপিঞ্জর, তৃষ্ণার্ত মন যেন জল পেল মুহূর্তেই। মরুভূমির মতো নিষ্পলক ছটফটানি চলা হৃদয় বায়ু বাতাস পেয়ে শান্ত স্থির হয়ে এলো। গভীর গলায় স্বতঃস্ফূর্তভাবেই অবসান ঘটালো সে। ওরও থমকালো না, চিরন্তর মুখে এগিয়ে এসে ক্লান্ত তন্ময়ের মুখমণ্ডলের নিকটে সে প্রশ্ন করল, খুব টায়ার্ড লাগছে? তন্ময় কাঠখড়ি বজায় থাকা হৃদয় কথা বলতে জানলো, এতক্ষণে জবাব দিয়ে বসলো, ঠিক তোকে দেখতে পেয়েছি তখন সব ক্লান্ত দূর হয়ে গেছে, একদম ম্যাজিকের মতো। আচ্ছা, তুই কি ম্যাজিশিয়ান? ওরু আমার পার্সোনাল ম্যাজিশিয়ান, যাকে দেখলে আমার সব রকম অসুখ দূর হয়ে যায়, যার সঙ্গে কথা বললে আমার কণ্ঠের বিষাদ ভ্যানিশ হয়ে যায়। কি বিচিত্র সব আশ্চর্য ব্যাপার, তাই না রে ওরু? মাত্রই গোসল সেরে বারান্দায় এসে দাঁড়িয়েছে তন্ময়। এত দূরে রাস্তা পেরিয়ে বাসায় ফিরে সর্বপ্রথম গোসল নেওয়াটা বাধ্যতামূলক বটে। এভাবে নিজের বাড়িটাই তার কাছে স্বস্তি শান্তির জায়গা। দুদিন ধরে হোটেলে থেকে অন্তরটা যেন বিষাক্ততায় জর্জরিত হয়েছিল। ব্যবসায়িক কাজকর্মে বেরোতে ঠিকই, খাওয়া দাওয়াটুকু হয় না। তার ওপর এবারে বন্ধু বান্ধব একের পর এক কল মেসেজ দিচ্ছেন, নিজেরা মিলে ট্যুর প্ল্যানিং করছে, তা না বরং তন্ময়কে বিরক্ত করছে সমান তালে। এদের একটার পর একটা আবদার ওরুকে সঙ্গে নিতেই হবে, ওরুকে না নিলে এত বছরের বন্ধুত্ব এটি ঘটবে। আরে ভারী আশ্চর্য তো, ওদের বন্ধু সে নাকি ওরু? তন্ময় ওদের কর্মকাণ্ড দেখে বিস্মরিত না হয়ে পারছে না। এত পৈশাচিক উত্তেজনা আগ্রহ ঠিক কোথায় থেকে পায় ওরা? এত আকতি মিনতি কিসের? বন্ধুদের ক্ষেত্রে সিকোয়েন্সেন্স তো ভুল ছিল না। আর এদিকে আরেক মাথা যন্ত্রণা, ব্যাপার স্যাপার তো হচ্ছে ওরু। ব্যবসায়িক ট্যুরে গিয়ে ভীষণ লজ্জায় ব্যস্ত ছিল সে, ওরুকে সময় দিতে পারেনি, ভালোভাবে ফোনে কথাবার্তাও হয়নি। চোখ মুখ বন্ধ করে 3 দিনের কাজ 2 দিনে করে ফিরে এসেছে। তবে কি লাভ হলো? যার জন্য করলাম চুরি সে নারী অভিমান করে বলছে চোর। এত তাড়াতাড়ি এত স্পিডিলি কার জন্য বাড়ি ফিরেছি সেটা কি বুঝলো সে? অভিমান করে পালায় আমার কি? এই যে সে বাসায় এসেও পরিপূর্ণ নজরে দেখতে পেল না মহানারী ভিক্টোরিয়াকে অভিমান করে তার সামনে আসছে না। এমন করলে কি করে হয়? এই যে সে নিশাচর পানির মতো ছটফট করে মরছে, ওর কি তা বুঝে? আশ্চর্য হলেও সত্যি যে আজকাল তার রাতে ভালো ঘুম হয় না। ঘুমের পেছনে খরচ করা মাঝরাতে ল্যাপটপের সম্মুখে বসে থাকে কাজ করতে, মন থাকে অন্যদিকে। তার দ্বারা হচ্ছে না। তীব্রতার শূন্যতায় বক্ষস্থল জুড়ে বিদ্রোহ। গভীর রাতে প্রহর জানান দিচ্ছে কিছু একটা তার কাছে নেই। যা থাকবার কথা ছিল কি নেই, কি থাকবার কথা ছিল, এই প্রশ্ন দুটোর জবাব নেই তার কাছে। জানে বলে কুণ্ঠিত অরুটা থেকে বড্ড ভীত সে, সাহসী সে বরংবার। পূর্বে 2 বার তাকে ভাবতে হয়, সহস্রবার নিজেকে সংবরণ করতে হয়, তবে আজকাল নিজেকে সামলাতে বড্ড কষ্ট হয় তন্ময়ের। এত অপেক্ষা কেন তবে? কিসের জন্য? ভেঙে ফেলে ধৈর্য। যদি তুমি চাও তা তো কাছেই, ঠিক তোমার পাশেই। তোমার অপেক্ষা তা ছিনিয়ে নাও, আদায় করে নাও। তন্ময় বারান্দাতে ছেড়ে বেডরুমে প্রবেশ করে। এসি বন্ধ, সিলিং ফ্যান চলছে, বাতাস চলছে, দুলছে সাদা পর্দাগুলো। ইজি চেয়ার বসলো হেলান দিয়ে, একটা সিগারেট ধরালো। সিগারেটের যে একান্তভাবেই খুব একটা খায় তা না, হঠাৎ করে বন্ধু বান্ধবের পাল্লায় পড়লে খায়। তবে আজকাল 2-1টা খাচ্ছে অতিষ্ঠভাবে। চোখ দুটো বুজে ইজি চেয়ারে হেলান দিল। অদেখা কিছু হিসাব নিকেশ করছে মস্তিষ্ক জুড়ে। সব শূন্য। চোখ খুলে সামনে তাকালো ল্যাপটপে, গুরুত্বপূর্ণ একটা কাজের স্ক্রিনে সেটি পড়া ক্ষুদ্র চেষ্টা করলো। এ যাত্রায় বিফলে গেল চেষ্টা। কনসেন্ট্রেশন আসছে না। মিনিট খানেকের মধ্যে চোয়াল শক্ত করে হঠাৎ করেই সজরে ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ালো। অধৈর্যের দৃষ্টি দেওয়াল ঘড়িতে 3টে নয়। তন্ময় ভাবে তবে সিদ্ধান্তে পৌঁছাতে পারে না। সে যদি আজ এতক্ষণ এই মুহূর্তে পা বাড়ায়, ওরু এরপর থেকে আস্কার পেয়ে মাথায় চড়ে বসবে। ভানোরের মতো চুল টেনে মাথায়
বসে ফুটবল খেলবে। নিজেকে আর দমিয়ে রাখতে নাও পেরে তবে পাগল করে দিবে নিশ্চয়ই। যেন তন্ময় নিজে থেকে পাগল হতে ছুটল। ইচ্ছুক মন হচ্ছে সে চায় পাগল হতে, মন স্থির হতে মুষ্টিবদ্ধ হাতে দুটো শক্ত করে। ভরিক কি পদক্ষেপে শহীদ হয়ে গেল দরজার দিকে। দরজা খোলাই ছিল। সে বেরিয়ে আসে, দরজা পুনরায় ভালোভাবে লাগিয়ে দেয়। ওর রুমে দরজা সবসময় খোলা থাকে, আজও খোলা। তন্ময় ইতস্তভাবে এক পলক দেখে নেয়। পর মুহূর্তে দরজা খুলে ভেতরে পা বাড়ায়। ভেতর ঢুকে দরজাটা বিনা শব্দে লক করে দেয়। রুমটা প্রচণ্ড শীতল ও বড্ড আধারে। এই মেয়েটা বড্ড অভ্যাস এসি ট্রাম্বাট ঘুমিয়ে রাখা। ওকে সে বরংবার বলেছে 16 নিচে যেন না যেতে। কে শোনে কার কথা? তন্ময় বাতি জ্বালায়, অনুমান করে ওরু বিছানার মাঝে ঘুমাচ্ছে। একটা সাদা কম্বল গায়ে টানা বুক পর্যন্ত। পশ্চিমে মাথা, উত্তর দিকে ওর পা জোড়া। চুলগুলো এলোমেলো হয়ে আছে বার্ড নেটের মতো। মুখটা সামান্য হা করে রেখেছে। খুব সুন্দর স্বপ্ন দেখছে হয়তোবা। মিটমিট করে হাসছে একটু পর পর। এই দৃশ্য দেখে তন্ময়ের চোখ জোড়াও হেসে ওঠে। পাল্লা দিয়ে ঠোঁটের দীর্ঘতা প্রসারিত হয়। সে ধীর পায়ে গয় বিছানার দিকে। হঠাৎ করে চোখে পড়ে অরুর পিঠের নিচে টি শার্ট, কালো রঙের একটি টি শার্ট। টি শার্টটা অবশ্যই তার। কখন এনেছে কে জানে। তাকে এত মিস করলে এখন আরামদায়ক ঘুম কিভাবে দিচ্ছে। নাক টেনে মুখ হেসে বিড়ম্বনায় দিবা স্বপ্ন দেখছে নাকি? অপদার্থ একটা। তন্ময়ের সাথে ঘুমালে ওর ঘুমের ব্যালেন্স কি ঠিক ছাড়বে? সারা রাত বুকের মধ্যে চেপে রাখবে, ছোট্ট ছোট্ট ভাবে নিজের মধ্যে আউলে নেবে। এমন ছোটাছুটি কিভাবে করবে তাই দেখবে। এবেলায় হাত বাড়িয়ে ফুলো ফুলো গাল দুটো ছুলো। ওর কানের কাছে চুলগুলো নরম সরলভাবে হাতলায়। হাত কানের লতিতে ঠোঁট ছুঁয়ে দিল। মৃদুস্বরে ডাকলো ওরু। তার ডাকে জবাব আসে না। নিস্তব্ধ তখনও বিরাজ করছে। তন্ময় পুরুষালী স্বর ধ্বনি তুলে হাসে। গভীর নিদ্রায় মনোনিবেশ প্রেয়সীর গালে আঙ্গুল বোলাতে বোলাতে এক মনে বলে, তুই না উঠলে বরং আমার জন্যই মঙ্গল, বেঁচে যাই। এই বলে তন্ময়টা হাত নামিয়ে নেয়। চটপট কিছু চুমু বসায় ওর ঘুমন্ত স্নিগ্ধ মুখশ্রী জুড়ে। ওরু চোখের পাপড়ি যুগল কেঁপে ওঠে সামান্য। পরপর আচমকা কাঁচা ঘুমে ভাঙা চোখ দুটো মেলে তাকায়। কয়েকবার সরলভাবে পলক ফেলে। চোখ দুটো আলো সইতে ততক্ষণ সময় নেয়। তন্ময়ের হাসিটাও দৃশ্যমান হয়। তোর সুইট ঘুমে ডিস্টার্ব করলাম? ওর নিবু নিবু চোখ দুটো উৎসাহিত হয়ে চেয়ে আছে। আকুতা অধিক ব্যাকুলতা স্পষ্ট ওর দৃষ্টিতে। ওর ওই ব্যাকুলতার দৃষ্টি যেন তার নামে লেখা সর্বনাশের ভাতা। আশ্চর্য, তন্ময়ের শক্তপোক্ত হৃদয়টা ধকধক করলো কেন? ওরু এই ঝাপটায় উঠে বসে বুঝতে পারে সামনের ব্যক্তি স্বয়ং তন্ময় ভাই, ভ্রম নয়। পরপর এক লাফে দু হাত বাড়িয়ে তন্ময়ের গলা জড়িয়ে ধরে। তন্ময় কিছুটা সময়ের জন্য হতবাক হয়। মুহূর্তেই অরুকে জড়িয়ে বক্ষের মাঝে টেনে নেয়। ফিরে আমাকে একটিবার খোঁজেননি? তন্ময়ের কণ্ঠে রাতের আধারের চেয়েও নিভু। খুঁজছি। মিথ্যা। আপনি আমার থেকে দূরে গেলেই বাঁচেন, আমি সব বুঝি। তন্ময়ের অভিমানের সম্মুখে অসহায়। তুই কিছুই বুঝিস না। ওর এক প্রকার তন্ময়কে কোলেই বসে, মাথাটা তন্ময়ের ঘাড়ে। এ যাত্রায় মাথা সরিয়ে এনে মুখোমুখি এলো তন্ময়ের। ফোলা ফোলা লালচে চোখ দুটো যেন পৃথিবীর সব মায়া বিরাজ করছে। তন্ময় ডান হাতে আঙ্গুল দিয়ে ওরুর চোখ দুটো ছুঁয়ে দেয়। ওরু অভিমানী গলায় প্রশ্ন করে, তাহলে বলুন, আমাকে মিস করেছেন? তন্ময় মৃদুস্বর খাদে নামে নির্বিকার শেষে বলল, মুখে বলবো নাকি দেখাবো? ওরু অবুঝের মতো চেয়েছিল। আগামাথা বুঝবার পরে এক অনাকাঙ্ক্ষিত কাণ্ড ঘটে গেল। নিজেকে আবিষ্কার করলো বিছানায়। ধাক্কা সামলাতে পরপার যা ঘটেছে তা দেখার সাহসে চোখ দুটি খুলল না। শক্ত করে বুঝে রইল চোখ আপন গতিতে। হাত দুটো তন্ময়ের মাথা আছে, কাঁধের চুলগুলো মুষ্টিবদ্ধ করে চেপে রেখেছে। থরথর করে কাঁপছে সর্বাঙ্গ। অষ্টদয় নিচুতর ভাবে ক্রমশ ঠোঁট জোড়া চেপে ধরে অজস্র বিনস্ত ব্যাকুলতা নিবিড়ভাবে ছুঁয়ে যাচ্ছে তাকে। তন্ময় সুঠাম বেহাতি হাত দুটো স্থির নেই। চঞ্চল হাত দুটো অরুর পেটের নিকট অশালীনভাবে ছুটে যাচ্ছে। নরম তুলতুলে পেটের থাবায় যেন হিংস্র বাঘের মতো। অরু সেই স্পর্শ থেকে পালাতে উদ্যত হয়। মুহূর্তেই উঠে পালাতে চায় ছোট্ট দেহখানা তন্ময়ের থেকে। কতটা মিস করছি বোঝা গেল। অরু চোখ দুটো আরো কুঁচকে গেল। কপাল চোরা
ঠোঁট জোড়াও। তন্ময় হাসে, লালচে ঠোঁট জোড়াতে বুড়ো আঙ্গুল দিয়ে ছুঁয়ে দেয়। কথা যখন বলবি না তখন থাকার কি দরকার, চলে যাচ্ছি। তন্ময় ভন ধরে দাঁড়ায়। মরার মতন পড়ে থাকা অরু মুহূর্তেই হকচকে ওঠে, মুহূর্তেই পুনরায় জড়িয়ে ধরে তন্ময়ের গলা, নিজের দিকে টেনে এনে বুকের মুখ লুকায়। লজ্জায় কুকড়ে ওঠে আড়ষ্টতায়। যাবেন না, গেলে আর কখনো কথা বলবো না। তন্ময় তাজ্জব হবার ভনিতায় শুধায়, পারবি তুই? অরু নিরুত্তর, শুধু তার হাতের বাঁধন দৃঢ় হলো, মুখে গভীরতা বুঝে এলো। তন্ময় ওকে বুকে নিয়েই শুয়ে পড়ল। কদিনের নির্ঘুম চোখ জোড়া যেন ঘুমের সন্ধান খুঁজে যাচ্ছিল, মিনিটের মধ্যেই ঘুমে বুঁদ হয়ে গেল। অরু মাথাখান এক ফাঁকে উঁচিয়ে তাকালো, ফিসফিস করে ডাকলো, তন্ময় ভাই। ঘুমিয়েছে মানুষটা, কি ক্লান্ত লাগছে দেখতে। মায়ায় অরুর বুকের ভেতরটায় স্রোত বলছে। সে হাত উঠিয়ে চুলকোলা টেনে দিল, এতে যেন তন্ময় আরাম বোধ করলো। আরো নিবিড়ভাবে জড়িয়ে নিল অরুর পাতলা কোমর। দরজা করাঘাতে ধ্বনি, দীপ্তর বাচ্চা কণ্ঠ শোনা যাচ্ছে। অরু আপু, খেতে ডাকছে বড় মা, তাড়াতাড়ি এসো, আজ শুক্রবার, সবাই বাসায়। তন্ময়ের ঘুম ভেঙেছে দীপ্তর কণ্ঠে। হাত ঘড়িতে 7:15, বাতি জ্বালানো, রাতে নেভানো হয়নি। অরু তাকে জাপটে ধরে শুয়ে আছে, মাথাটা তার বুকের মধ্যেখানে, কম্বল দুজনের গায়ের ওপর। এই দৃশ্য যেন তার স্বপ্নের একাংশ কি সুন্দরভাবে বাস্তবে রূপান্তরিত হলো। তন্ময় নির্নিশ্বাস দেখে অরুর ঘুমান্ত মুখটা বাচ্চাদের মতোই ঘুমাচ্ছে। অবশ্য ও তো বাচ্চাই। হাত ঝুঁকিয়ে চুলকালো, ঠিক তখনই বুঝলো দীপ্তর কণ্ঠ তার ঘরের দরজায় করাঘাত করছে, ডাকছে তাকে। এবার বেরোনো দরকার। তার পিতা শাহজাহান মোস্তফাকে দেখলে সর্বনাশ, মুখের ওপর অপমান করবে। এভাবে কটাক্ষ করে বেরোবে চাচাতো বোনের ওপর কুনজর দেওয়ার জন্য। তন্ময় আলগোছে অরুকে বুকে থেকে নামিয়ে বালিশে শোয়ালো, বিছানা থেকে নেমে এলো, ঝুঁকিয়ে গায়ে কম্বল মেলে দিল, কপালে চুমু খেয়ে ঝটপট বাতি নিভিয়ে খুব ধীরস্থিতে দরজা খুলল। এক পলকে নিজের রুমে চলে গেল চোরের মতো। বাবা, কি অসাধারণ উন্নতি! দিন শেষে নিজের বাসায় চোরের মতো যাতায়াত করতে হচ্ছে। বারান্দায় দাঁড়ানো তন্ময় একটা ইম্পর্টেন্ট কল ছিল। বেডরুম থেকে চাপা গুঞ্জন শুনতে পেল। কলে কথা শেষ করে ফিরতে দেখলো অরু হাসছে। হাসি হাসি মুখে সাদা একটা কামিজ পরনে, সুন্দর করে কাজল পরেছে। সাত সকালে মিষ্টি লাগছে তাকে। মুহূর্তেই তার পা দুটো তার নামে বিদ্রোহ ঘোষণা করলো। লিখিয়েছে বিপক্ষই নামের দল। পা জোড়া অরুর দিকে মনে একগুচ্ছে বিচিত্রে। অরু কাছাকাছি এসে হাঁটা ধরবে, কিন্তু বলবে, তখনই হুড়মুড়িয়ে প্রবেশ করে সাবিহা, রুবি আর দীপ্ত মহাশয়। তিনজনই হাতেই শরবতের গ্লাস। তন্ময় এই যাত্রায় খেয়াল করলো অরুর ডান হাতেও শরবতের গ্লাস। নিশ্চয়ই কোনো মতলব পাকিয়েছে এরা, তবে কি মতিগতি বুঝতে পারছে না। অরু একদৃষ্টে তাকিয়ে আছে। চেয়ারে বসতে গিয়ে সন্দেহজনিত গলায় বলল, ব্যাপার কি তোদের? পায়তারা কি করেছিস? অরু যথাসম্ভব সন্তুষ্ট থাকার চেষ্টা করলো। চোখগুলো ছোট ছোট করে এলো তার, কপালে ভাঁজ ফেললো, বিরক্তির কণ্ঠে বলল, কিসের পায়তারা? আপনার হালচাল জিজ্ঞেস করতে আসতে পারি না? আজকাল কি মানুষের ভালো চাইতে নেই? তন্ময় ডান হাতের ভুরু কুচকি অবাক হওয়ার ভান হলো। তাই বুঝি? ওকে জিজ্ঞেস কর, আমি শুনছি। সাবিয়া ফিক করে হেসে ফেললো। তার হাসিতে যোগদান করলো রুবিও। সবাই মিলেমিশে পায়তারা করে এসেছে তন্ময় জব্দ করবে বলে, অথচ এখন তাকে দেখে সবাই গাড়ির গতি যেন কমে গেছে, তাকে জব্দ করছে। এই তো বেইমানি। অরুর মুখটা অমাবস্যার মতো ডুবে গেছে। অভিমানী চোখে সব কয়টাকে দেখে হনহনিয়ে বেরিয়ে গেল। হাসতে হাসতে পিছু ডাকলো সাবিয়া, এই যে শোন। কার কথা? রুবি হাসতে হাসতে ফট করে বলে ফেললো, ভাইয়া, তোমার বউ তো রেগে চলে গেল। তন্ময় গম্ভীর মুখে রুবির দিকে চাইলো। রুবি চুপসে গেল, শরবতের গ্লাস হাতেই পালালো। লবণাক্ত শরবত দেওয়ার মতো দুঃসাহস তার নেই। রুবির দেখা দেখি দীপ্ত লবণ গলানো শরবতটি নিয়ে পালালো। সাবিয়া ওদের কাণ্ড দেখে হাসলো। মায়ের বানানো শরবতের গ্লাসটা এগিয়ে দিল বড় ভাইয়ের দিকে। তন্ময় গ্লাসটা নিয়ে ভুরু তুলে প্রশ্ন করলো, কি হয়েছে? ওরা লবণে শরবত এনেছিল তোমাকে খাওয়াবে বলে। এখন
দেবার সাহস নাই তাই পালিয়েছে। তন্ময় একটা নেশারপরটা শেষ করলো। সাবিয়া গ্লাসটা নিয়ে বেরোতে নিচ্ছিল। তন্ময় প্রস্তুত গলায় ডেকে উঠলো, ওরকে পাঠিয়ে দিস তো। সাবিয়া মিটমিট হেসে বেরিয়ে গেল। তন্ময় উঠে দাঁড়ালো, ল্যাপটপে বিজনেসের ব্যাগ ভরে নিয়ে ফের চেয়ারে এসে বসে পড়লো। অপেক্ষা করছে অরু আসার।